Bismillahirrahmanirrahim. Police Line High School and College, Thakurga. Today's online school and college class. I am very excited to see my dear students, and I would like to offer you a very good moment in this class. I think you are all well by the grace of Almighty, and I am also well. Today we are going to discuss about the syllabus of 11 and 12 class students. My dear student, you already have connected with me in the class. The duty of a teacher and the duty of a students to connect with each other with a lot of works. Today, I will try to make you a good listener. I try to draw your attention in my online class. My dear students, you have passed many times, many moments. Every moment and every time is important for you. If you neglect your time, if you don't utilize your time, it will bring about a catastrophe in your life. So, my dear student, be careful to take your lesson and about your study. প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রথম বর্ষের অনলাইন ক্লাসে আজকে দ্বিতীয়বারের মতো তোমাদেরকে পেয়েছি। আজকের এই ক্লাসে উপস্থিত এবং কানেক্টেড যত শিক্ষার্থী আছো, তোমাদেরকে আজকে আমি যে বিষয়টি নিয়ে অবগত করব সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা শুনবে। আজকে আমরা আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এই সাবজেক্টটির যে সিলেবাস, এই সাবজেক্টের যে সিলেবাসের ক্রোনোলজি, আমরা কোন কোন কোয়েশ্চেনগুলো এই সিলেবাসের এগেইনস্টে, এই সিলেবাসের অধীনে আমরা ফেস করব, আজকে সংক্ষিপ্ত পরিসরে সেটা জেনে নিব। মাই ডিয়ার স্টুডেন্ট, লুক অ্যাট দ্য বোর্ড and listen carefully. English first paper, English first paper. I think you have already collected the textbook English for today for the student of 11 class. And I believe that you have already gone through the text. প্রিয় শিক্ষার্থীরা, আমার গভীর বিশ্বাস তোমরা একাদশ শ্রেণীর যে টেক্সট বইটি রয়েছে সেটি ইতোমধ্যেই সংগ্রহ করেছো এবং তোমরা তোমাদের স্টাডিকে এগিয়ে নেবার লক্ষ্যে অবশ্যই পড়ালেখায় মনোনিবেশ করেছো। এটা আমি খুব গভীরভাবে বিশ্বাস করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জেনে নিব আমরা ইংলিশ ফার্স্ট পেপার এই সাবজেক্টটির কি কি বিষয়কে ফেস করব, অর্থাৎ এই সাবজেক্টটি কি ক্যারি করে সেই জিনিসটা আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে জেনে নেব। The first paper is divided into two parts. English first paper, the book is divided into two parts. প্রিয় শিক্ষার্থী, ইংলিশ ফার্স্ট পেপারের এই সিলেবাসটিকে আমরা দুভাগে ভাগ করেছি। এই দুভাগের মধ্যে প্রথমে রয়েছে রিডিং টেস্ট।
another part, writing test 40. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে থাকবে বিশ্ববিখ্যাত একজন এসেইস্ট যার নাম ফ্রান্সিস বেকন। তিনি তার অফ স্টাডিজ এসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। সেই কথাটি হচ্ছে, রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স দ্য রেডি ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। তাহলে এই উক্তিটির মধ্যে, এই স্টেটমেন্টটির মধ্যে তিনটি কি ওয়ার্ডস আমরা লক্ষ্য করব। রিডিং মেক দ্য ফুল ম্যান, হিয়ার দ্য কি ওয়ার্ড ইজ রিডিং। কনফারেন্স a ready man, here the keyword is conference. And finally, the phrase is writing an exact man, here the keyword is writing. Three keywords: reading, conference and writing. Today we will discuss about the two keywords, namely writing and another is reading. First, we will discuss about the term reading. Reading makes the full man. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের টোটাল সিলেবাসের মধ্যে যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, রিডিং পার্ট এন্ড রাইটিং পার্ট, আমি প্রথমে সংক্ষিপ্ত পরিসরে রাইটিং পার্টটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। রাইটিং এন্ড রিডিং, আমরা জানি English language একটা foreign language, and side by side we know English is an international language and it has achieved global heritage. The ex-president and the present president of Malaysia, Mahathir Mohamad, delivered a valuable speech. English is not only a language, it is technology also. ইংরেজি শুধু একটি ভাষাই নয়, এটি প্রযুক্তিও বটে। তো প্রিয় শিক্ষার্থী, একটি ভাষা কিভাবে করে প্রযুক্তি হতে পারে? একটি ভাষা সেই দৃষ্টিকোণ থেকে প্রযুক্তি হতে পারে, আজকে পৃথিবী নামক গ্রহের বাহিরেও আমাদের বিচরণ রয়েছে। মঙ্গল গ্রহে পাড়ি দেওয়া, চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ, চাঁদে পাড়ি দেওয়া, এটা হচ্ছে বিজ্ঞানের অসম্ভব বিস্ময়কর আবিষ্কারের মধ্যে একটি দুর্লভ আবিষ্কার, যে পৃথিবী নামক এই গ্রহের বাহিরেও সৌরজগতে অন্যান্য গ্রহগুলোতে বিচরণ করা এবং সেগুলোকে অবজার্ভ করে সেই জায়গার অ্যাটমসফিয়ার এগুলোকে অ্যানালাইসিস করা। তো যে যানে করে স্পেস যে শাটলগুলো রয়েছে, যে যানগুলো দিয়ে আমরা মহাকাশে পাড়ি দিই, সেই যানগুলো পরিচালিত হয় সম্পূর্ণ টেকনোলজি বেসড যে অপারেটর, তারা এটাকে অপারেট করে। এবং এই জায়গাতে যে ইনস্ট্রাকশন গুলো হয়ে থাকে, দিস ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হুইচ ইজ মোস্টলি ইউজড ইন দ্য ফিল্ড অফ টেকনোলজি অ্যান্ড এভরি স্ফিয়ার অফ আওয়ার লাইফ অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বব্যাপী ইংরেজি ভাষাটাকে প্রযুক্তি, ব্যবসা বাণিজ্য, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, আন্তর্জাতিক যোগাযোগ সকল ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করছি। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বে আমি ক্লাসে বলেছিলাম যে ক্লাস 1 থেকে এ পর্যন্ত আমরা ইংলিশ শিখছি, কিন্তু ইংরেজি ভাষাটা এখনো আমরা আমাদের করে নিতে পারিনি। এখনো ইংরেজি ভাষাকে আমরা আমাদের আপন একটি ভাষায় পরিণত করতে পারিনি, যদিও আমরা ক্লাস 1 থেকে সেই এবিসি থেকে শুরু করে এখনো ইংরেজি শিখছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয়, তুমি কি এই ইংরেজি বিষয়টির উপরে ভালো পাঠক হিসেবে নিজেকে প্রস্তুত করতে পেরেছো? আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস হয়তোবা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভাবনায় পড়ে যাবে যে আমি অতীতের যে ইংলিশ ফর টুডে ক্লাস 1, ইংলিশ ফর টুডে ক্লাস 2, এভাবে করে ইংলিশ ফর টুডে ক্লাস 10 এ পর্যন্ত অনেকগুলো ক্লাস পাড়ি দিয়ে আমরা চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো বিদেশি ভাষায় নিজের দক্ষতাকে, যোগ্যতাকে বৃদ্ধি করার জন্য আমাদেরকে অবশ্যই সেই ভাষাটির দুটো জায়গায় অবগাহন করতে হবে। সেই দুটো জায়গা হচ্ছে, একটি হচ্ছে ভোকাবুলারি এনরিচমেন্ট,
আরেকটি হচ্ছে গ্রামাটিক্যাল একিউরেসি, দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ। আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ, গুড কমান্ড অফ ইংলিশ এটাকে এনশিওর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে হয়ে উঠতে হবে একজন ভালো পাঠক। টু মেক আ গুড রিডার ইজ দ্য ডিউটি অফ আ টিচার। হোয়েন উইল ইউ বি কনসিডার্ড এজ এ গুড রিডার? তুমি কখন একজন ভালো পাঠক হিসেবে বিবেচিত হবে? এই প্রশ্নের উত্তর অবশ্যই আমাদেরকে যৌক্তিকতা খণ্ডন করে যুক্তির আলোকে অবশ্যই দিতে হবে যে আমরা ইংরেজি ভাষাটির উপর যখন কোনো আর্টিকেল, যখন কোনো পেসেজ, যখন কোনো স্টেটমেন্ট আমরা পড়ি, সেই স্টেটমেন্ট, সেই পেসেজ এবং সেই ভাষার কথাগুলোকে আমরা কতটুকু রিয়ালাইজ করতে পারি, পারসিভ করতে পারি। দিস ইজ দ্য কোয়েশ্চেন। তোমার পারসেপশন কত স্ট্রং এর উপরে নির্ভর করে সেই ভাষাটি তুমি তোমার মধ্যে কতটুকু লালন করতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, রিডিং টেস্ট হচ্ছে ইংলিশ এন্ড এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। 4টি দক্ষতা আমাদেরকে অর্জন করতে হয়। ফার্স্ট লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। তাহলে একজন শিক্ষার্থী সবচেয়ে বেশি যেভাবে নিজেকে সমৃদ্ধ করতে পারে সেটা হচ্ছে পড়ার মধ্য দিয়ে। তো আমাদেরকে হইতে হবে বই পোকা। উই হ্যাভ টু বি বুক ওয়ার্ম। আমাদেরকে হবে গ্রন্থকীট হতে হবে, আমাদেরকে বইয়ের পোকা হতে হবে। তাহলেই আমরা আমাদের রিডিং এই জায়গাটিতে দক্ষতা অর্জনের শীর্ষে আরোহণ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিঃসন্দেহে রিডিং পড়ার ক্ষেত্রে আমাদের মধ্যে একটা লেজিনেস কাজ করে। এই লেজিনেস ডমিনেটস ইউ এভরি নাও এন্ড দেন। এই লেজিনেসটা তোমাকে সব সময় বাধাপ্রাপ্ত করে। তো আমাদের সকল শাইনেস, লেজিনেস এবং জড়তাকে কাটিয়ে আমরা নিজেকে ভালো পাঠক হিসাবে গড়ে তোলার জন্য আমাদের রিডিং এই টেস্টটিকে ভালোভাবে ফেস করার জন্য অবশ্যই আমাদের নির্ধারিত যে টেক্সট বুক আছে এটার মধ্য দিয়ে অত্যন্ত যত্ন সহকারে যেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের রিডিং এই পার্টটিকে কিভাবে করে ডেভেলপ করব? প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি টেক্সট বুকের যে কোনো আর্টিকেলের উপরে নিজের দক্ষতাকে বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের রিডিং টেস্টটা অবশ্যই যেভাবে বৃদ্ধি করতে হবে সেটা জেনে নেওয়া দরকার। রিডিং টেস্টের জন্য আমরা অবশ্যই যে জিনিসটাকে ফেস করি, সেন্টেন্স, অর্থাৎ যে কোনো পেসেজ এবং আর্টিকেলে আমরা ফেস করি সেন্টেন্স। এবং সেন্টেন্সকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি তাহলে সর্বশেষ আমরা পাবো ওয়ার্ড। এরপর প্রিয় শিক্ষার্থী, ওয়ার্ডকে যদি আমরা ভেঙে দেখি তাহলে সর্বশেষ আমরা যে জিনিসটা পাবো সেটি হচ্ছে লেটার। প্রিয় শিক্ষার্থী, ইংরেজি ভাষার প্রত্যেকটি লেটার, প্রত্যেকটি ওয়ার্ড এবং প্রত্যেকটি সেন্টেন্সকে অ্যানালাইসিস করতে পারার যে যোগ্যতা, এটা যদি আমরা অ্যাচিভ করতে পারি তখনই আমরা দাবি করতে পারবো যে আমরা 70 or 90% আমরা ভালো রিডার। 100% ভালো রিডার হওয়ার জন্য আমাদের সম্পূর্ণ জীবন পড়ে রয়েছে। একজন মানুষ মৃত্যুর আগ পর্যন্ত পড়ালেখা করে, তারপরও সে 100% ভালো রিডার হতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, ভালো রিডার হওয়ার ক্ষেত্রে আমরা আমাদের পার্সেন্টেজ উত্তরোত্তর বৃদ্ধি করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্রথমে সেন্টেন্স ফেস করি, এই সেন্টেন্সকে ভাঙলে পরে আমরা কতগুলো শব্দ পাই। এই শব্দগুলোকে অ্যানালাইসিস করা, সিনথেসিস করা এবং এই শব্দগুলো বাক্যে কে কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা সেই ভাষার গভীরে সহজেই প্রবেশ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, সেন্টেন্সের পরে ওয়ার্ডের আলোচনা চলে আসলেই যে জিনিসটা চলে আসবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। প্রিয় শিক্ষার্থী, আজকে রিডিং টেস্টের এই জায়গাটিতে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। এর আগে আমি রাইটিং পার্টটি নিয়ে একটু আলোচনা করতে চাই। রাইটিং পার্টের মধ্যে তোমাদের রয়েছে
বেশ কিছু আইটেম যেগুলো ইতোমধ্যে তোমরা ফেস করেছো। তোমরা প্যারাগ্রাফ লিখেছো, গ্রাফ এন্ড চার্ট, গ্রাফ চার্ট এন্ড ম্যাপ অ্যানালাইসিস, এটাও তোমরা করেছো। তারপরে প্রিয় শিক্ষার্থী, কমপ্লিটিং স্টোরি, ইমেল অর লেটার। তোমাদের যে একটি নতুন বিষয় এই ইন্টারমিডিয়েট লেভেলে যুক্ত হয়েছে, এসএসসি সিলেবাসের পর তোমরা রাইটিং পার্টে একটি নতুন বিষয় ফেস করবা, সেটি হচ্ছে থিম রাইটিং। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি আমাদের এই রাইটিং পার্টকে স্ট্রংলি অ্যাপ্রোচ করতে চাই এক্সাম হলে, তাহলে অবশ্যই উই মাস্ট মেনটেন অ্যাকিউরেসি। আমাদেরকে অবশ্যই মানে সেন্টেন্সের যে যথার্থতা, যোগ্যতা, গুড কমান্ড অফ ইংলিশ যেটাকে বলা হয়, আমাদেরকে এটা এনশিওর করতে হবে। তাহলেই ফ্রান্সিস বেকনের সেই কথাটিকে আমরা বাস্তব রূপ দিতে পারবো, সেটি হচ্ছে রাইটিং অ্যান এক্সাক্টমেন্ট। পৃথিবীতে লিখিত দলিল হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ এবং জটিল একটা দলিল। এই জায়গাতে তোমার একিউরেসি যদি মেনটেন করতে না পারো, তাহলে এটা তোমার মধ্যে একটি অযোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাবে। এবং whenever you will approach you, if you don't maintain the grammatical accuracy, the examiner will be dissatisfied. প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন কোনো কিছু লিখে প্রকাশ করতে যাব, তখন ব্যাড ইংলিশ এবং কমিউনিকেটিভ ইংলিশে যে ইংলিশটা আমরা ব্যবহার করি, সেটাকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। গ্রামাটিক্যাল বেসড যে ইংলিশ, আমাদেরকে সেটাই অ্যাপ্লাই করতে হবে। প্রিয় শিক্ষার্থী, গ্রামাটিক্যাল বেসড আমরা যদি কোনো সেন্টেন্স কোনো রাইটিং পার্টের মধ্যে অ্যাপ্লাই করতে যাই, এর জন্য আমাদেরকে কতগুলো পথ অতিক্রম করতে হবে। উইদাউট মেমোরাইজিং আমরা যদি কোনো রাইটিং পার্টের আইটেমকে ডেভেলপ করতে চাই, আমরা জাস্ট কতগুলো এলিমেন্টস কালেক্ট করব, হাউ টু develop a paragraph, how to develop a composition, how to develop email or formal and informal letter. First of all, you have to notice the aspects of the writing part, প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি যদি সহজ করে বলি, ধরে নাও একটি প্যারাগ্রাফ তুমি লিখবা, সেটি হচ্ছে ব্রেইন ড্রেইন। The topic of the paragraph is brain drain, মেধা পাচার। প্রিয় শিক্ষার্থী, এই প্যারাগ্রাফটি ডেভেলপ করতে গেলে এবং এই প্যারাগ্রাফটি সুন্দরভাবে উপস্থাপন করার লক্ষ্যে ব্রেইন ড্রেইন প্যারাগ্রাফটি আমরা গুড বিগিনিং, গুড মিডল এন্ড গুড এন্ডিং এর মাধ্যমে শেষ করব। এই ব্রেইন ড্রেইন প্যারাগ্রাফটিকে ডেভেলপ করতে গিয়ে যে শব্দগুলোর প্রয়োগ ঘটানো উচিত, সেই শব্দগুলোকে আমরা এই প্যারাগ্রাফের এলিমেন্ট বিবেচিত করব এবং কোন কোন অ্যাসপেক্টের উপরে, কোন কোন দিকগুলোর উপর দিয়ে আমরা এই প্যারাগ্রাফটি ডেভেলপ করব, সেটা আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে। তাহলে ইউ মাস্ট হ্যাভ আইডিয়া অ্যাবাউট দ্য টপিক। তোমাকে অবশ্যই কোনো প্যারাগ্রাফের টপিকের উপরে আইডিয়া রাখতে হবে। ফার্স্ট অফ অল, ইউ মাস্ট হ্যাভ দ্য আইডিয়া অ্যাবাউট দ্য টপিক অফ দ্য প্যারাগ্রাফ, দেন ইউ উইল বি এবল টু ডেভেলপ দ্য writing part, namely paragraph, formal and informal letter, etc. প্রিয় শিক্ষার্থী, এই যে একটি প্যারাগ্রাফের তিনটি পার্ট, বিগিনিং, মিডল এন্ড এন্ড, এই তিনটি পার্টকে আমরা যদি ডেভেলপ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে সেই টপিকটি আমাদের কাছে কোন কোন শব্দগুলোর ডিমান্ড করে। সেকেন্ডলি, আমাদেরকে খুব মনোযোগ সহকারে সেই শব্দগুলোকে বাক্যের মধ্যে ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই বাক্যে ব্যবহার করতে গিয়েই আমরা নানা জটিলতার সম্মুখীন হই।
we have a lot of problems, we have a lot of shortcomings, we have to overcome any kind of shortcomings in the field of learning English. তো প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটি ওয়ার্ডকে যখন তুমি কোনো তোমার রাইটিং পার্টকে ডেভেলপ করার জন্য ইউজ করবা, তখন সেটা যাতে গ্রামাটিক্যালি একিউরেট হয় সেই দিকটাতে তোমাকে মনোযোগ দিতে হবে। তাহলে আমাকে প্রথমে অ্যাসপেক্টের দিকে খেয়াল করতে হচ্ছে, দেন সেই সংগৃহীত শব্দগুলো, উপযুক্ত শব্দগুলোকে গ্রামাটিক্যালি বাক্যের মধ্যে প্রয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, যখন এই শব্দগুলোকে আমরা বাক্যে প্রয়োগ করতে যাই, সেই জায়গায় আমরা যে সমস্যার সম্মুখীন হই, এটাকে ওভারকাম করতে পারলেই আমরা আমাদের রাইটিং ডেভেলপ করতে পারবো। তো এই গেল রাইটিং পার্টকে ডেভেলপ করার জন্য সংক্ষিপ্ত আকারে কথা। আমরা ফিরে আসব আমরা আমাদের রিডিংকে কিভাবে করে স্ট্রং করব। রিডিং এ আমরা যদি একটা সেন্টেন্সকে নিয়ে অ্যানালাইসিস করি, প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অল্প সময়ের মধ্যে একটা সেন্টেন্স লিখে দিব, যে সেন্টেন্সটি তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। At a glance, parts of speech at a glance. You know, every word used in the sentence is called parts of speech. বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ হচ্ছে parts of speech. আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স নিব, তোমরা মনোযোগ দিয়ে সেন্টেন্সের দিকে লক্ষ্য রাখো। First of all, the word of the sentence, hurrah. You are acquainted with the word hurrah. The next word, Asad. This is another common word. Got the first prize. Asad got the first prize and he showed it to his father instantly. প্রিয় শিক্ষার্থী, এই বাক্যের মধ্যে ব্যবহার করা প্রত্যেকটি শব্দ নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব। ফার্স্ট অফ অল, the word hurrah is an interjection. What is an interjection? An interjection is a word which expresses some certain feelings. আকস্মিক অনুভূতি প্রকাশ করে এই জাতীয় শব্দগুলি হচ্ছে ইন্টারজেকশন। আমরা যদি ভালোভাবে গবেষণা করি, চিন্তা করি, তাহলে বর্তমান মডার্ন ইংলিশে এই ইন্টারজেকশন গুলোকে পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত করা হয় না। বিকজ তোমরা লক্ষ্য রাখবে, এক্সক্লামেশন মার্কের পরে আসাদ শব্দটি আমরা পরবর্তীতে একদম বিচ্ছিন্নভাবে একটি সেন্টেন্স আকারে প্রকাশ করেছি এবং আসাদ থেকে মূল বাক্যটি শুরু হয়েছে। প্রিয় শিক্ষার্থী, দেখা যাচ্ছে এই হুররা শব্দটি মূল বাক্য থেকে বিচ্ছিন্ন এবং এই ইন্টারজেকশন গুলো বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে বক্তার আবেগকে প্রকাশ করে। অর্থাৎ আবেগ সূচক কোনো শব্দই হচ্ছে ইন্টারজেকশন, যেগুলো ব্যক্তির দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, আনন্দ সব ধরনের আবেগকে প্রকাশ করে। এরপরে the second word of the sentence, Asad, is a noun. You know the definition. Noun. A noun is a naming word. নামবাচক কোন শব্দ হচ্ছে নাউন। প্রিয় শিক্ষার্থী, এখন প্রশ্ন হচ্ছে, এই নাউন আসাদ এই বাক্যে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? নাউন আসাদ এই বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে গট, the word got is originated from the word gate. এই গট শব্দটি গেট থেকে এসেছে। আমরা জানি গেট মানে হচ্ছে পাওয়া। This is an action. This is an action of the subject. অর্থাৎ এখানে বাক্যের সাবজেক্ট কিছু একটা করেছে। যখন বাক্যের কর্তা কোনো কিছু করে, তখন আমরা সেটাকে ভার্ব বিবেচনা করি। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি ভার্বের সংজ্ঞায় চলে যাই, তাহলে এমনটা দাঁড়ায়, a verb is a word that denotes being, having or doing something
ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যেটা দিয়ে হওয়া, অধীনে কিছু থাকা এবং কোনো কিছু করা বোঝায়। তাহলে এখানে গেট শব্দটি কোনো কিছু করা অর্থে ভার্ব অফ অ্যাকশন হিসেবে এই বাক্যে ব্যবহৃত হয়েছে। এরপরে তোমরা লক্ষ্য রাখবে একটি ফ্রেজ, দ্য ফার্স্ট প্রাইজ। দ্য ফার্স্ট প্রাইজ এই শব্দটির মধ্যে আমরা লক্ষ্য করছি প্রাইজ হচ্ছে আরেকটি নাউন। প্রাইজ শব্দটি হচ্ছে আরেকটি নাউন। তাহলে এই বাক্যের মধ্যে আমরা আসাদ একটি নাউন এবং প্রাইজ আরেকটি নাউন পেয়েছি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য রাখবে এই প্রাইজ শব্দটির পূর্বে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। প্রথম ফার্স্ট শব্দটি এই প্রাইজ নাউনটির গুণকে প্রকাশ করে, এর কোয়ালিটি প্রকাশ করে। যদি কোনো শব্দ বাক্যের মধ্যে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। কি বলি আমরা? অ্যাডজেক্টিভ বলি। তাহলে an adjective is a modifying word which gives additional information which describes about noun and pronoun। যে নাউন এবং প্রোনাউন সম্পর্কে ডেসক্রাইব করে, সেগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ একই সাথে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ নির্দেশ করে। তাহলে তোমরা যদি লক্ষ্য রাখো যে দা একটি শব্দ যেটাকে আমরা আর্টিকেল হিসাবে চিনে থাকি। প্রিয় শিক্ষার্থী, আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত? ইয়েস অর নো? প্রিয় শিক্ষার্থী, অবশ্যই। দা, আর্টিকেল, এ এন দা, এই তিনটি শব্দকে আমরা আর্টিকেল হিসাবে চিনে থাকি। এরা অবশ্যই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। যেহেতু এটা নাউনকে এবং প্রোনাউনকে, নাউনকে বিশেষ করে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার করা হয়, অনির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়। কখনো কখনো এই আর্টিকেলগুলো নাউনের সংখ্যাও নির্দেশ করে। সেই দৃষ্টিকোণ থেকে, বৈশিষ্ট্যগত দিক থেকে, এভরি আর্টিকেল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, এরপরে বাক্যটির মধ্যে ব্যবহার করা হয়েছে অ্যান্ড শব্দটি। অ্যান্ড আমরা জানি যুক্ত করার কাজে নিয়োজিত যে শব্দগুলো, সেই শব্দগুলোকে আমরা ইংরেজি পার্টস অফ স্পিচের মধ্যে কনজাংশন হিসেবে চিনে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই অ্যান্ড এই বাক্যের মধ্যে কি কাজ করেছে সেটার ভিত্তিতে প্রমাণ করব এটা কনজাংশন কিনা। প্রিয় শিক্ষার্থী, আসাদ প্রথম পুরস্কারটি পেয়েছিল। সে দেখিয়েছিল ইহা তার বাবাকে। সাথে সাথে এই দুটো কথাকে, দুটো বাক্যকে একত্রিত করতে যে ভূমিকা পালন করেছে শব্দটি হচ্ছে অ্যান্ড। সো যে শব্দগুলো বাক্যের মধ্যে যুক্ত করার কাজে নিয়োজিত তাদেরকে আমরা বলবো কনজাংশন। তাহলে ডেফিনিশন চলে আসে, আ কনজাংশন ইজ আ জয়নিং ওয়ার্ড। আ কনজাংশন ইজ আ জয়নিং ওয়ার্ড, যারা যুক্ত করার কাজে নিয়োজিত। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এরপরে যে শব্দটি আমরা ব্যবহার করেছি হচ্ছে হি। তোমরা জেনে থাকবে এই হি শব্দটি এই বাক্যে কোনো এক নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। এই বাক্যে হি প্রোনাউনটির অ্যান্টিসিডেন্ট হচ্ছে আসাদ। তাহলে এই বাক্যে আসাদ শব্দটিকে রিপিটেডলি ব্যবহার করা হয়নি। এই আসাদ শব্দের পরিবর্তে আরেকটি শব্দ ইউজ করা হয়েছে, যেটিকে বলা হয় হি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি নাউনের পরিবর্তে আমরা যে সমস্ত শব্দগুলোকে ব্যবহার করি তারাই প্রোনাউন হিসেবে পরিচিত। তাহলে আমরা হি শব্দটিকে প্রোনাউন বলবো। এখন তোমাদেরকে যদি বলে তাহলে এক্ষেত্রে প্রোনাউনের সংজ্ঞা কি দাঁড়াবে? আ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ আ নাউন ইজ কল্ড আ প্রোনাউন। নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দটাই হচ্ছে প্রোনাউন। তাহলে এই বাক্যে হি শব্দটি অবশ্যই ওই বাক্যের প্রোনাউন হিসেবে বসেছে এবং নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা যে শব্দটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শোল্ড, দ্য অ্যানাদার ভার্ব অফ দ্য সেন্টেন্স। আমরা লক্ষ্য করছি এই বাক্যে অলরেডি আমরা একটি ভার্ব পেয়ে গিয়েছিলাম, গট।
এই বাক্যের দ্বিতীয় ভার্ব হচ্ছে শোড, শো থেকে শোড, দেখিয়েছিল। তাহলে এই বাক্যের দুটো ভার্বকে যুক্ত করেছে এন্ড কনজাংশন, অর্থাৎ এই বাক্যের কর্তা দুটো কাজ সম্পন্ন করেছে, একটি হচ্ছে পাওয়া আর একটি হচ্ছে দেখানো। আমরা কোনো বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া পেতেই পারি। যদি কোনো বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া পাওয়া যায় তবে সেই সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। একের অধিক সমাপিকা ক্রিয়া পাওয়া গেলে সেটাকে আমরা কমপ্লেক্সও বলি, কম্পাউন্ডও বলি। তো একাধিক ফাইনাইট ভার্ব যুক্ত যে বাক্যগুলো আমরা পেয়ে থাকবো সেটা হয় কম্পাউন্ড হবে, না হয় কমপ্লেক্স হবে। আমরা যে বাক্যটি লিখেছি এটা হচ্ছে একটি যৌগিক বাক্য, আই মিন কম্পাউন্ড সেন্টেন্স। কিসের ভিত্তিতে বললাম এটা কম্পাউন্ড সেন্টেন্স? যে সমস্ত বাক্যগুলোতে কোঅর্ডিনেটিং কনজাংশন দুটো ভার্বকে যুক্ত করে সেটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? এন্ড, বাট, অর, আইদার, অর, নাইদার, নর, নট অনলি বাট অলসো, অ্যাজ ওয়েল এস, সো, আদারওয়াইজ, এগুলি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই বাক্যের মধ্যে আমরা প্রোনাউনের পরে আবার একটি ভার্ব পেলাম, অর্থাৎ ভার্বের সংখ্যা হলো মোট দুটো এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হওয়ার কারণে আমরা সেটাকে বললাম কম্পাউন্ড সেন্টেন্স। ইট another pronoun of the sentence, এই বাক্যে ব্যবহৃত আরেকটি প্রোনাউন হচ্ছে ইট। প্রথম প্রোনাউনটি ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে এবং দ্বিতীয় প্রোনাউনটি এই বাক্যে একটি মেটেরিয়াল নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, ইট। তাহলে there are many kinds of pronouns, there are many kinds of pronouns, there are many kind of pronouns. He is a personal pronoun, he হচ্ছে একটি পার্সোনাল প্রোনাউন, আর ইট প্রোনাউনটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আসাদ হচ্ছে পার্সোনাল নাউন, আই মিন প্রপার নাউন, প্রাইস হচ্ছে মেটেরিয়াল নাউন। তাহলে নাউন বিশেষ আমরা সেই নাউনগুলোর পরিবর্তে প্রোনাউন ব্যবহার করি। এই বাক্যে ব্যবহৃত টু শব্দটি যে অর্থ প্রদান করে সেটি আমরা সুন্দর করে এখন অর্থ করে নিব। সে দেখিয়েছিল ইহা তার বাবাকে, সে দেখিয়েছিল ইহা তার বাবাকে। তোমরা লক্ষ্য রাখবে এখানে বাবা শব্দটির সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়েছে, এজন্যই আমরা ইংরেজিতে প্রিপোজিশন ব্যবহার করেছি। প্রিপোজিশনের কাজ হচ্ছে বাক্যটিকে টেনে বড় করা, অর্থাৎ আমরা যদি কোনো বাক্যকে বড় করতে চাই তাহলে নাউন এবং প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন দিয়ে দিয়ে সেই সেন্টেন্সটাকে আমরা এলাবোরেট করতে পারি, লং করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, প্রিপোজিশন তাহলে বাক্যের মধ্যে বিভক্তি অনুসারে বসে, অর্থাৎ আমরা ইংরেজিতে প্রিপোজিশন নাউন এবং প্রোনাউনের পূর্বে বসিয়ে থাকি। এটা যখন অর্থ করা হয় তখন সেই নাউন আর প্রোনাউনের পরে বিভক্তি আকারে অর্থ প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী, সব সেন্টেন্সের মধ্যে আমরা প্রিপোজিশন নাও পেতে পারি, সব বাক্যের মধ্যে আমরা কনজাংশন নাও পেতে পারি, সব বাক্যের মধ্যে আমরা ইন্টারজেকশন নাও পেতে পারি, সব বাক্যের মধ্যে আমরা প্রোনাউন নাও পেতে পারি। তো এ থেকে প্রমাণিত হয় যে এই 8 প্রকার পার্টসপিসের মধ্যে ইন্টারজেকশন, প্রিপোজিশন, কনজাংশন এন্ড প্রোনাউন এগুলো হচ্ছে সাবসিডিয়ারি পার্টস অফ স্পিচ, সাবসিডিয়ারি পার্টস অফ স্পিচ অর্থাৎ সহায়ক পার্টস অফ স্পিচ। তো প্রিয় শিক্ষার্থী, বাকি যে 4 প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4 প্রকার পার্টস অফ স্পিচকে বলা হয় মেজর ওয়ার্ডস এন্ড কি ওয়ার্ডস, মেজর পার্টস অফ স্পিচ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা পার্টস অফ স্পিচগুলো দুভাগে ভাগ করলাম, মেজর ওয়ার্ডস এন্ড নন মেজর ওয়ার্ডস। মেজর ওয়ার্ডস অর সাবসিডিয়ারি মেজর ওয়ার্ডস, নন মেজর ওয়ার্ডস, নন মেজর ওয়ার্ডসকে আমরা সাবসিডিয়ারি ওয়ার্ডসও বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা প্রোনাউনেরই আরেকটি রূপ পেয়েছি, সেটা হচ্ছে হিস। হি প্রোনাউন থেকে এই হিস পজেসিভ ক্যাসটি উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে ভার্বের একটি রূপ, কিন্তু বাক্যে এটা নাউনের পূর্বে অবস্থান করার কারণে আমরা এটাকে প্রোনাউন বলতে পারতেছি না,
এটা হচ্ছে এক ধরনের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ফাদার হচ্ছে আবার নাউন, অ্যানাদার নাউন অফ দ্য সেন্টেন্স। তাহলে আমরা এই বাক্যের মধ্যে মোটামুটি 3টি নাউন পেলাম, 2টো প্রোনাউন পেলাম, এবং ফাইনালি যে শব্দটি আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে ইনস্ট্যান্টলি। যদি কোনো বাক্যে ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে এই 4টি প্রশ্ন করা হয়, যে উত্তরগুলো আমরা পেয়ে থাকবো সেগুলো যথাক্রমে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার এন্ড অ্যাডভার্ব অফ রিজন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ইনস্ট্যান্টলি ওই 4 ধরনের অ্যাডভার্বের মধ্যে কোনটিতে পড়ে? আসাদ প্রথম পুরস্কারটি পাওয়ার পরে সে যে এটা দেখিয়েছিল তার বাবাকে, কখন কখন, তাহলে কখন প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এই বাক্যে ব্যবহৃত ইনস্ট্যান্টলি শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ব। তাহলে we have to search all the parts of speech from the sentence. First of all, noun. Asad is a noun. Pronoun. He is a pronoun. Adjective. First is an adjective. Verb. Here short is a verb. Preposition. To is a preposition. Conjunction. And is a conjunction which is used to connect, which is used to connect in the sentence, যেটা বাক্যের মধ্যে কানেক্ট করতে ব্যবহার করা হয়েছে। এবং ফাইনালি ইন্টারজেকশন, এটা আমরা এখানে লিখতে পারি ইন্টারজেকশন। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই বাক্যটির মধ্য থেকে আমরা প্রত্যেকটি শব্দকে অ্যানালাইসিস করে বুঝতে পারলাম অ্যাকর্ডিং টু ফাংশন। অ্যাকর্ডিং টু ফাংশন আমরা প্রত্যেকটি শব্দকে সিনথেসিস এবং অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে কোন পার্টস অফ স্পিচ বাক্যের মধ্যে কি কাজ করে। এদের ফাংশনের ভিত্তিতে আমরা এই শব্দগুলোকে আইডেন্টিফাই করলাম। এটাই হচ্ছে প্রত্যেকটি শব্দকে অ্যাকর্ডিং টু পার্টস অফ স্পিচ হিসেবে অ্যানালাইসিস করার একটা ওয়ে। আমরা অবশ্যই কোনো কিছু রিডিং করতে যাব, প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা এইভাবে যদি অ্যানালাইসিস করতে পারি, আমরা যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা এটার ক্লিয়ার মিনিং করতে সক্ষম হব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ছিলাম কিভাবে একজন ভালো পাঠক হব। একজন ভালো পাঠক হওয়ার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে একটি সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি শব্দের উপরে অ্যানালাইসিস করতে পারার যে যোগ্যতা সেটি অর্জন করতে হবে। এবং 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে কে সাবজেক্ট, কে অবজেক্ট, কে কমপ্লিমেন্ট, কে অ্যাডভার্বিয়াল, এগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দের কি ফাংশন হচ্ছে এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, দেন উই উইল বি কনসিডার্ড অ্যাজ এ গুড রিডার। প্রিয় শিক্ষার্থী, আমি রিডিং টেস্টটি বোঝানোর জন্য যে কথাগুলো তোমাদেরকে বললাম, আমাদেরকে আমাদের রিডিং এই সেক্টরটিকে, এই স্কিলটিকে ডেভেলপ করার জন্য অবশ্যই সেন্টেন্সের প্রত্যেকটা শব্দের উপর আমাদের একটা দখল থাকতে হবে। এবং তোমরা সকলেই জানো বাক্যের মধ্যে ব্যবহার করা প্রত্যেকটি শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এইভাবে করে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্য থেকে ওয়ার্ডকে অ্যানালাইসিস করতে পারি, তখনই আমরা ভালো পাঠক হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারবো। যে কোনো পেসেজ থেকে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে, আমরা সুন্দরভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হব। কারণ হচ্ছে একটাই, কারণ আমরা সেই পেসেজটির প্রত্যেকটি সেন্টেন্সকে অ্যানালাইসিস করে সেটাকে রিয়ালাইজ করতে পেরেছি। তাহলে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্টে 3টি পেসেজ দেওয়া থাকবে। 3টি পেসেজ হচ্ছে তোমার সিন পেসেজ, অর্থাৎ